নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ। বেঙ্গল ফিলোজফি সাকসেস একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। যদি কেউ আজকের আমার ভিডিওতে নতুন এসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং যদি এই ধরনের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমরা দর্শনশাস্ত্রের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং একটি লাইক অবশ্যই দেবে। আজকের আমি তোমাদের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হলো এসএলএসটি। দর্শনশাস্ত্র বিষয়ে এসএলএসটি ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক, তা হলো নৈতিকতার মানদণ্ড। সেখানে যে বিষয়গুলো আলোচনা করব, সেইগুলো তোমরা এই ক্লাসের মধ্যে থেকে জানতে পারবে। আজকের আমি যে টপিকটা পড়াবো, সেটা একটু ছোট্ট টপিক, খুব একটা বেশি বড় টপিক নয়। আমি আশা রাখছি যে তাড়াতাড়ি ক্লাসটা শেষ হয়ে যাবে। আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে নৈতিকতার মানদণ্ড। আমি তোমাদের আ কি বলা যায়, WhatsApp এসএমএস এও বলে দিয়েছিলাম যে কোন টপিকটা পড়াবো। নৈতিকতার মানদণ্ড, হ্যাঁ? তো যেখানে আমি বলেছিলাম যে স্ট্যান্ডার্ড অফ মোরালিটি, নৈতিকতার যে মানদণ্ড, সেই টপিকটা আমি পড়াবো। আচ্ছা, আমি তোমাদের আগে স্লাইডটা তোমাদের শেয়ার করছি। সেটা আগে দেখো তোমরা সকলে দেখতে পাচ্ছ কিনা? উম বলবে আমাকে, হ্যাঁ? স্লাইডটা শো করছি। উম কোথায় আছে, কোথায় আছে? কোথায়? হুম। দেখতে পাচ্ছ সকলে? একটু জাস্ট জানিয়ে দিও যে দেখতে পাচ্ছ কিনা, ব্যাস। তাছাড়া এটা দেখা না দেখার কোনো ব্যাপার নয়। জাস্ট ভিডিওটা আমি আপলোড করব, তো যার কারণে এটা আমাকে সামনে রাখতে হয়, অন্য কোনো কারণ নয়। আ এটা তো এমনিতে তোমাদের ক্লাসের পরে আমি নোটস পাঠিয়ে দেব। আচ্ছা, তোমাদের আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে নৈতিকতার মানদণ্ড, হ্যাঁ? স্ট্যান্ডার্ড অফ মোরালিটি। নৈতিকতার মানদণ্ড তোমাদের আমি পড়াবো। নৈতিকতার মানদণ্ড ব্যাপারটা কি? আগে তোমাদের এর ডেফিনিশনটা বুঝতে হবে। নৈতিকতার মানদণ্ড বলতে কি বোঝায়? এতক্ষণ পরে লোকজন ক্লাসে জয়েন হচ্ছে। আমি কি বলবো? আমি তো গ্রুপে এসএমএস করে এলাম যে একটু তাড়াতাড়ি জয়েন হবে। তাও আর নৈতিকতার মানদণ্ড। আগে তোমাদের ১ম এ ডেফিনিশনটা জানতে হবে, হ্যাঁ? যে নৈতিকতার মানদণ্ডটা কি বা কাকে বলে? নৈতিকতার মানদণ্ডটা কি? নৈতিকতার মানদণ্ডটা কি? না, যে মূল নীতি, মানদণ্ড মানে কিন্তু একটা মাপকাঠি, হ্যাঁ? নৈতিকতার মানদণ্ড কি? না, যে মূল নীতি বা মাপকাঠির সাহায্যে কোনো কাজকে আমরা নৈতিক বা অনৈতিক, ভালো মন্দ বা ন্যায় অন্যায় বলে বিচার করি, তাকেই বলা হয় নৈতিকতার মানদণ্ড। আবারও বলছি, নৈতিকতার মানদণ্ড হচ্ছে এমন একটা মাপকাঠি, নৈতিকতার মানদণ্ড হচ্ছে এমন একটা মাপকাঠি, যে মাপকাঠির সাহায্যে আমরা কি করি, কোনো একটা কাজকে নৈতিক অনৈতিক বা ভালো মন্দ বা ন্যায় অন্যায় এইগুলো বলে বিচার করি, সেটাকেই বলা হয় নৈতিকতার মানদণ্ড। বোঝাতে পারছি নৈতিকতার মানদণ্ড কি? নৈতিকতার মানদণ্ড হচ্ছে নৈতিকতার এমন একটি মাপকাঠি, যে মাপকাঠির সাহায্যে আমরা যে কোনো একটা কাজকে মতলব, যে কাজ মানুষ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে করে, যে কাজ মানুষ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে করে, সেই কাজকে, হ্যাঁ, যে মাপকাঠির দ্বারা আমরা সেটাকে ভালো মন্দ ন্যায় অন্যায় উচিত অনুচিত বলে বিচার করি, সেটাকে বলা হয় নৈতিকতার মানদণ্ড। ক্লিয়ার? আর এই নৈতিকতার মানদণ্ডের মূল উদ্দেশ্যটা কি? না, এই নৈতিকতার মানদণ্ডের মূল উদ্দেশ্য হচ্ছে কোনো কাজের নৈতিক মূল্য ও গ্রহণযোগ্যতা নির্ধারণ করা। অর্থাৎ যে কাজটা আমি করছি, স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে যে কাজটা আমি করছি, সেই কাজের নৈতিক মূল্যটা কি? সেই কাজটা ভালো কি মন্দ? সেই কাজটা করা উচিত কি সে কাজটা করা উচিত নয়? সেই কাজটা কি বলা যায়, সকলের কাছে গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয়? ক্লিয়ার? তো এইটা হচ্ছে নৈতিকতা মানদণ্ডের, মানে নৈতিক মানদণ্ডের মূল উদ্দেশ্য। আবারও বলছি, নৈতিক মানদণ্ড বলতে বোঝায় এমন একটা মাপকাঠি, হ্যাঁ? বা
এমন একটা কি বলা যায়? পরিমাপ, হ্যাঁ? এর বিষয়বস্তু যেটার দ্বারা একটা কি নির্ধারিত হয়? যে তুমি যে কাজটা করছো বা আমি যে কাজটা করছি সেটা ভালো কি সেটা মন্দ? সেটা ন্যায় কি সেটা অন্যায়? বা সেটা হচ্ছে নৈতিক না সেটা অনৈতিক। এটা নির্ধারিত হয় যার দ্বারা সেইটাই হচ্ছে নৈতিক মানদণ্ড। আর এই নৈতিক মানদণ্ডের মূল উদ্দেশ্যটা কি? না নৈতিক মানদণ্ডের মেইন উদ্দেশ্য হলো যে, যে কাজটা আমি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে করছি, হ্যাঁ? সেটা আমার কাছে গ্রহণযোগ্য বা সকলের কাছে গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয়। সে কাজটা নৈতিক না সেটা অনৈতিক। এইটা নির্ধারণ করাই হচ্ছে নৈতিকতার মানদণ্ডের মেইন উদ্দেশ্য। হলো? আর এই যে নৈতিকতার মানদণ্ডের কথা বলছি না, আ স্ট্যান্ডার্ড অফ মোরালিটির কথা যে আমি বলছি, সেটার কিন্তু প্রধান ২ টো উপাদান রয়েছে। কি? একটা হচ্ছে মূল্যবোধের ভিত্তি আরেকটা হচ্ছে কি নৈতিক আদর্শ। ক্লিয়ার? তাহলে আমি এখানে আ একদম বেসিক যে বিষয়টা আমি আজকে পড়াচ্ছি যে আ উম তোমার নৈতিকতার মানদণ্ড কি বা কাকে বলে, তার উদ্দেশ্যটা কি আর তার উপাদানটা কি সেটা আমরা জানলাম। এবার তার পরের স্লাইডে দেখো তোমাদের দিয়ে রেখেছি আমি যে নৈতিকতার মানদণ্ডের না ৩ টি প্রধান মতবাদ রয়েছে। নৈতিকতার মানদণ্ডে ৩ টা প্রধান কিন্তু মতবাদ রয়েছে। কি, কি মতবাদ? একটা হচ্ছে ইউটিলিটারিয়ানিজম যেটাকে উপযোগবাদ বলা হয়। একটা হলো কর্তব্যবাদ যেটাকে ডিওন্টোলজিক্যাল এথিক্স বলা হয় বা ডিওন্টোলজিক্যাল থিওরি বলা হয়। আর একটা হচ্ছে নৈতিক সদ্গুণবাদ যেটাকে ভার্চু এথিক্স বলা হয়। তোমরা ফিলোসফিতে এথিক্সের বই খুললেই হুম, যদি নীতিবিদ্যা নিয়ে আলোচনা করতে যাও, নীতিবিদ্যা পড়তে যাও, সেখানে কিন্তু এই ৩ টে তত্ত্ব কিন্তু তোমরা পাবে। ১ম যেটা পাবে সেটা হচ্ছে উপযোগবাদ, হ্যাঁ? সুখবাদ আলোচনা প্রসঙ্গে উপযোগবাদ আসবে, উপযোগবাদ, সুখবাদ, তাই না? তারপরে কর্তব্যবাদ যেটা হচ্ছে কান্টের, তারপরে হচ্ছে আ নৈতিক সদ্গুণ যেটাকে ভার্চু এথিক্স বলছে। এই ৩ টা জিনিস কিন্তু আসবে। তো আমি কিন্তু আজকের এই ক্লাসে এই ৩ টা জিনিস আলোচনা করব। ক্লিয়ার? তাহলে আজকের যে টপিক সেটা হচ্ছে কি না অ স্ট্যান্ডার্ড অফ মোরালিটি, হ্যাঁ? নৈতিকতার যে মানদণ্ড সেটা এবং এই নৈতিকতার মানদণ্ডের ৩ টা প্রধান মতবাদ রয়েছে। কি, কি আমি বললাম? এবার একটার পর একটা আমরা জানবো যে এই যে ইউটিলিটারিজম যেটাকে উপযোগবাদ বলা হয়, এই উপযোগবাদের প্রবর্তক, এই উপযোগবাদী কারা বলতো? প্রধান প্রবক্তা কারা? না তোমরা সকলেই জানো বেন্থাম এবং মিল এরা হচ্ছে উপযোগবাদী। আমি বেন্থাম, মিলকে এগুলো আবার আলাদাভাবে পড়াবো, উপযোগবাদ যখন পড়াবো। এই যে বেন্থাম এবং মিল এরা উপযোগবাদী। কিন্তু উপযোগবাদী হলেও আম সেই সেই উপযোগবাদের কিন্তু একটা পার্থক্য রয়েছে এদের মধ্যে। কি? না বেন্থাম হচ্ছে সুখের যে বা পার্থক্য স্বীকার করে বা যে সুখটাকে স্বীকার করে, হ্যাঁ? যে নৈতিক মানদণ্ড হিসেবে যেটাকে তিনি স্বীকার করেন সেটা হচ্ছে পরিমাণকে। আর মিল স্বীকার করে গুণকে। এবং আমরা দেখছি যে নৈতিকতার মানদণ্ড হিসাবে ভালো করে বুঝবে, নৈতিকতার মানদণ্ড হিসাবে মিল আর বেন্থাম যেটাকে তারা বলে যে নৈতিকতার প্রধান মানদণ্ড হওয়া উচিত, নৈতিকতার মানদণ্ড যেটা হওয়া উচিত সেটা হচ্ছে ফল বা পরিণাম বা রেজাল্ট। বুঝতে পারছি? তাহলে উপযোগবাদীরা একরকম কথা বলবে, কর্তব্যবাদীরা একরকম কথা বলবে, এবং যারা হচ্ছে নৈতিক সদ্গুণের কথা বলে বা ভার্চু এথিক্স এর কথা বলে তারা একরকম কথা বলবে। আর আমরা এই অধ্যায়ে কোনটা নিয়ে চর্চা করছি? না নৈতিকতার মানদণ্ড কোনটা হওয়া উচিত? নৈতিকতার মানদণ্ড কোনটা হওয়া উচিত মানে? মানে নৈতিক বিচারের যে বিষয়বস্তুটা কোনটা হওয়া উচিত? কোন মানদণ্ডের ভিত্তিতে নৈতিকতাটা বিচার হওয়া উচিত? ক্লিয়ার? এবার যারা উপযোগবাদী বিশেষ করে মিল, বেন্থাম এরা বলছে যে নৈতিক বিচারের বিষয়বস্তু বা নৈতিকতার মানদণ্ডের মূল মানদণ্ড যেটা হওয়া উচিত সেটা হচ্ছে রেজাল্ট বা পরিণাম বা ফল। কেন? না তাদের মত অনুসারে উপযোগবাদীদের মত অনুসারে একটা কাজের ফল কি হবে? একটা কাজের ফল কি হবে? সেটা তাদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি একটা কাজের ফল মানুষকে বেশি সুখ দেয় বা মানুষের বেশি কল্যাণ সাধন করে, তাহলে সেই কাজটা হবে যথার্থ কাজ বা সেই সুখটা হবে যথার্থ সুখ। এখানে সুখের কথাটা আমি ধরলামই না যে সেই কাজটা হবে যথার্থ কাজ। আর যদি কোনো
কাজ যদি বেশি সুখ না দেয়, বেশি কল্যাণ না দেয়, তাহলে সেই কাজটা ভালো কাজ নয়। এইটা হচ্ছে উপযোগবাদের মেন কথা। এবং উপযোগবাদে এই কারণে কি বলা যায়? না গ্রেটেস্ট হ্যাপিনেস এর কথা বা সর্বাধিক মানুষের সর্বাধিক হিতর কথা বলা হয়। হ্যাঁ? সর্বাধিক মানুষের সর্বাধিক কল্যাণের কথা বলা হয়। বিষয়গুলো বুঝতে পারছো কিনা বলো উপযোগবাদীরা কি বলছে? তাহলে আমরা দেখছি উপযোগবাদীরা সর্বাধিক মানুষের সর্বাধিক হিতর কথা বা কল্যাণের কথা বা সুখের কথা বলছে। তাহলে সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ বা সর্বাধিক হিত আমি বুঝবো কি করে? না তার ফল দেখে। আমি যদি দেখি যে কোনো এক জায়গায় আমি যদি একটা মিথ্যে কথা বলে দিই, তাহলে দেখবো হাজার জন মানুষ বেঁচে যাবে। যদি একটা মিথ্যা কথা বলি, তাহলে হাজার জন মানুষ বেঁচে যাবে। তাহলে বলবে যে তাহলে হাজার জন মানুষ বেঁচে যাবে মানে এটা তো সংখ্যায় অনেকটা বেশি। তাহলে ওই জায়গায় না মিথ্যে কথাটা বলা উচিত। মানে এরা কিন্তু সেই ফলের উপরে নির্ভর করবে। ক্লিয়ার? যেখানে সর্বাধিক মানুষের বেশি সুখ হবে, সেইটার উপরে কিন্তু বেশি গুরুত্ব দেবে। তাহলে এদের কাছে উপযোগবাদীরা আ নৈতিকতার মানদণ্ড হিসাবে, হ্যাঁ? আ কোনটাকে স্বীকার করে? না ফলকে, রেজাল্টকে। হুম? আর এই যে তাদের যে উপযোগবাদ, সেই উপযোগবাদের সমস্যাটা কোথায়? না সংখ্যাগরিষ্ঠের বেশি সংখ্যক মানুষের সুখের জন্য ব্যক্তির অধিকার কিন্তু এখানে উপেক্ষিত হতে পারে। কিরকম? আমি যেমন ধরলাম যে আমার ওপরে ভালো করে বুঝবে যে আমি একটা কাজ করলাম, যে আমি এমন একটা কাজ করলাম যে কাজের জন্য হাজার জন মানুষ উপকৃত হলো, তাহলে সেই কাজটা ভালো কাজ। কিন্তু এই দিকে না আমি আমার নিজের কিন্তু কোনো ভালো হলো না, তাহলে আমি নিজে সেখানে উপেক্ষিত থেকে গেলাম। উপযোগবাদীরা বলবে যে জায়গায় ২ জন মানুষকে ৩ জন মানুষকে কষ্ট দিয়ে যদি হাজার জন মানুষ ভালো থাকে, তাহলে সেইটা হচ্ছে সমাজের ভালো কাজ। কারণ সর্বাধিক মানুষের হিত হচ্ছে, সর্বাধিক মানুষের কল্যাণ হচ্ছে, সেইটা ভালো কাজ। তাহলে এই মতবাদের, এই উপযোগবাদের সবথেকে বড় সমালোচনা হচ্ছে ওটাই। কি? না সেখানে সমস্ত মানুষের, সর্বাধিক মানুষের, সংখ্যাগরিষ্ঠ মানুষের সুখের জন্য কি হয়? না বিশেষ কোনো ব্যক্তির অধিকারটা কি হয়? লঙ্ঘিত হয়। ক্লিয়ার? উপযোগবাদটা আমি বোঝাতে পেরেছি উপযোগবাদটা কি? আর উপযোগবাদে নৈতিকতার মানদণ্ডটা কি? বোঝাতে পেরেছি? হ্যাঁ যদি বলো তাহলে আমি নৈতিক কর্তব্যবাদটা বলব। হ্যাঁ, এইগুলো কিন্তু ডিটেইলস এ আবার আমরা পড়বো, উপযোগবাদের আলাদা চ্যাপ্টার রয়েছে সেখানে আমরা পড়বো। এখানে জাস্ট নৈতিকতার মানদণ্ড সম্পর্কে পড়ছি জাস্ট এইটুকু। এবার দেখো, এবার হচ্ছে কর্তব্যবাদ, যেটাকে ডিওন্টোলজিক্যাল থিওরি বলা হয়। এই ডিওন্টোলজিক্যাল থিওরি বা কর্তব্যমুখী নৈতিকতাবাদ, এই মতবাদের যে সমর্থক সেটা তোমরা সকলেই জানো, যে সেটার যে প্রবর্তক, সেটার যে সমর্থক, সেটার যে প্রবক্তা সেটা হচ্ছে ইমানুয়েল কান্ট। ইমানুয়েল কান্ট কিন্তু কর্তব্যবাদী। তার মত অনুসারে যে নৈতিকতার যে মানদণ্ড হওয়া উচিত, নৈতিকতার যে মানদণ্ড, এই চ্যাপ্টারই তো, এই চ্যাপ্টারটারই নাম হচ্ছে নৈতিকতার মানদণ্ড। তাহলে নৈতিকতার মানদণ্ডে উপযোগবাদীরা কোনটার উপরে গুরুত্ব দিয়েছিল? ফলের উপরে। আর কর্তব্যবাদীরা কার উপর গুরুত্ব দেবে? নৈতিক নিয়মের উপরে। নৈতিক নিয়ম, হ্যাঁ? মোরাল ল এর উপরে। হ্যাঁ, বা কর্তব্যের উপরে এরা গুরুত্ব দেবে। কারা? না এই যে কর্তব্যবাদী যারা, বিশেষ করে ইমানুয়েল কান্ট, তিনি হচ্ছে কর্তব্যের উপরে বা নৈতিক নিয়মের উপরে বেশি গুরুত্ব দেবে। তিনি বলবেন যে এই যে আ ব কর্তব্যবাদ অনুসারে কাজটি কর্তব্য কিনা সেটাকে আমাকে প্রশ্ন করতে হবে। যে কাজটা আমি করছি, সেইটা কি আমার কর্তব্য? মানে নৈতিক নিয়ম অনুসারে আমি করছি সেটা। এবং এই কর্তব্যমুখী নৈতিক মতবাদের বা ডিওন্টোলজিক্যাল থিওরির মেন কেন্দ্রবিন্দু হচ্ছে কর্তব্য। এবং এখানে কিন্তু যেটা বিশেষ করে মনে রাখবে, এই যে নৈতিক কর্তব্যবাদ বা ডিওন্টোলজিক্যাল থিওরি, এই থিওরিতে যে কর্তব্য অনুসারে বা যে নিয়ম মেনে কাজ করার কথা বলা হয়, সেই নিয়মটা কোনো কিন্তু বিশেষ নিয়ম নয়। যে আমি আমার মতো একটা নিয়ম মেনে একটা নৈতিক কাজ করলাম, তুমি তোমার মতো একটা নৈতিক নিয়ম মেনে কাজ করলে, এরকম নিয়মের কথা বলা হয় না। এইখানে কিন্তু ইউনিভার্সাল ল বা একটা সার্বিক নিয়ম বা একটা সার্বজনীন নিয়মের কথা বলা হয়। আবার প্রশ্ন হতে পারে এই সার্বজনীন নিয়ম বা নৈতিক নিয়মটা কি? না সার্বজনীন নিয়ম বা নৈতিক নিয়ম হচ্ছে এমন এক প্রকার নিয়ম, যে নিয়ম সকলের ক্ষেত্রে সমান। সকলে সমানভাবে সেটাকে পালন করবে। হ্যাঁ? সেটা ব্যক্তিভেদে আলাদা হবে না।
আরেকটা কথা তোমাদের বলে রাখি, এই কান্ট যেহেতু ডিওন্টোলজিক্যাল থিওরি করেছে না, এই কান্টের যে কর্তব্যমুখী যে নৈতিক মতবাদ, সেই নৈতিক মতবাদ কিন্তু যার উপরে ডিপেন্ড করে তিনি করেছেন, সেটা হচ্ছে পিওর রিজনের উপরে, বিশুদ্ধ বুদ্ধির উপরে নির্ভর করে করেছে। তিনি কোনো প্রকার ইনক্লিনেশনস বা কোনো প্রকার আবেগের বশবর্তী হয়ে কিন্তু তিনি এই মতবাদের কথা বলেননি। এই কারণে তিনি ইউনিভার্সাল ল বা ডিউটির কথা বলছে, ডিউটির কথা, যে ডিউটিটাকে কিন্তু গীতায় নিষ্কাম কর্মের সঙ্গেও কিন্তু তুলনা করা হয়। ক্লিয়ার? তাহলে আমরা দেখছি যে নৈতিক কর্তব্যবাদে বা ডিওন্টোলজিক্যাল থিওরিতে কান্ট বলছেন যে বা নৈতিকতা আর মূল্যায়নের মানদণ্ড যেটা হওয়া উচিত সেটা কি কর্তব্য, সেটা হচ্ছে কি না নৈতিক নিয়ম। আর কান্ট বলছেন যে নৈতিক কর্তব্যটা পালন করাই হচ্ছে ব্যক্তির প্রধান লক্ষ্য। ক্লিয়ার? এবং এই যে নৈতিক কর্তব্য বা ডিওন্টোলজিক্যাল থিওরি, হ্যাঁ? এইটা কিন্তু কি বলা যায়? সকলের ক্ষেত্রে কিন্তু সমান নয়। কেন সকলের ক্ষেত্রে সমান নয়? যেমন উপযোগবাদে আমরা দেখছিলাম যে সর্বাধিক মানুষের সর্বাধিক হিতর কথা বলা হয় সেখানে। ঠিক আছে? কিন্তু এখানে নৈতিক কর্তব্যটা পালনের কথা বলা হয়। সে নৈতিক কর্তব্য পালন করাটা না বড্ড কঠিন কাজ। এই যে নৈতিক কর্তব্য পালন করাটা অত্যন্ত কঠিন কাজ। তাহলে আমরা উপযোগবাদের যে সমালোচনা পেয়েছিলাম, সেখানে বলা হচ্ছিল যে উপযোগবাদে কি হয় না সর্বাধিক মানুষের সর্বাধিক হিত সাধন দেখতে গেলে আমরা কি দেখতে পাই যে উম আ কোনো কিছু মানুষ হচ্ছে অন্যের সর্বাধিক সুখ কামনা করতে গিয়ে নিজে উপেক্ষিত থাকছে সেটা দেখতে পাই। কিন্তু এই কান্টের যে ডিওন্টোলজিক্যাল থিওরি সেটা না অত্যন্ত কঠিন, সেটা অত্যন্ত কঠোর। এবং কান্ট কি বলেন জানো? কান্ট বলে হচ্ছে তুমি নৈতিকতার ক্ষেত্রে কাউকে কোনোদিনও উপায় হিসাবে বা উদ্দেশ্য হিসাবে, উপায় হিসাবে কিন্তু তুমি কাউকে মিনস হিসাবে কাউকে কিন্তু ট্রিট করতে পারবে না। লক্ষ্য লাভের উপায় হিসেবে গ্রহণ করতে পারবে না। ক্লিয়ার? এই হচ্ছে কান্টের কর্তব্যবাদ। এইগুলো কিন্তু আমি আবার ডিটেইলসে আলোচনা করব। এগুলো আবার ডিটেইলসে আলোচনা করব। এগুলো আলাদা, আলাদা চ্যাপ্টার রয়েছে। সেগুলো আমি আলাদা, আলাদা উপযোগবাদের একটা আলাদা চ্যাপ্টার রয়েছে। সেটা আলাদা একদিন ক্লাস হবে। শুধু উপযোগবাদের উপরে। শুধু কর্তব্যবাদের উপর একটা আলাদা ক্লাস হবে। শুধু হচ্ছে কি বলা যায়? সব ওই নৈতিক সদ্গুণ বা ভার্চু এথিক্স এর উপর একটা আলাদা ক্লাস হবে সেগুলো। এবার তোমাদের এইখানে জাস্ট এই যে টপিকটা রয়েছে নৈতিক মানদণ্ড, শুধু এখানে এই লাইনগুলো যে উপযোগবাদীদের মত অনুসারে নৈতিক মানদণ্ডের বিষয়বস্তু হলো ফলাফল। কর্তব্যবাদীদের মত অনুসারে নৈতিক মানদণ্ডের বিষয়বস্তু হলো কর্তব্য বা নৈতিক নিয়ম। এই লাইনগুলো মনে রাখবে বিশেষ করে এই অধ্যায়ের জন্য। এরপর রয়েছে নৈতিক যে সদ্গুণ বা আ গুণনৈতিকতাবাদ যেটাকে ভার্চু এথিক্স বলছে। যার প্রতিষ্ঠাতা বা যার প্রবর্তক হচ্ছে, যার প্রবক্তা হচ্ছে অ্যারিস্টটল ভার্চু এথিক্স এর কথা বলে। হুম? আবার রলসও কিন্তু ভার্চু এথিক্স এর কথা বলে, রলস, হ্যাঁ? তাহলে আমরা দেখছি যে অ্যারিস্টটল হচ্ছে কি ভার্চু এথিক্স, এবং এই ভার্চু এথিক্স এ কি বলা হয়? ভার্চু এথিক্স এ নৈতিকতার মানদণ্ডের বিষয়বস্তু কি? ভার্চু এথিক্স এ নৈতিকতার মানদণ্ডের যে বিষয়বস্তু, নৈতিক মানদণ্ডের বিষয় হলো মানুষের চরিত্র। হ্যাঁ? সেটা হচ্ছে মানুষের নৈতিক গুণ। সেইটা হচ্ছে নৈতিকতার মেইন বিষয়বস্তু। এবং সেখানে যেটা দাবি করা হয় যে আমি কেমন মানুষ, যে নৈতিক যে প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে আমি কেমন মানুষ। দেখা গেল আমি হচ্ছে লোকের বাড়িতে চুরি করতে যাই, আমি ২-১০ জনকে খুন করে এসেছি, আমি ২-৪ জনকে বলাৎকার করে এসেছি। তাহলে আমি আমি কেমন মানুষ? সেটা আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে। আমি কি নৈতিকভাবে আমার চরিত্রটা কি সৎ? বলছে সেই নিজের চরিত্রটা সৎ করার পিছনে যারা যে গুরুত্ব আরোপ করে সে হচ্ছে কে না অ্যারিস্টটল। এইখানে কিন্তু চরিত্রের উপর বেশি গুরুত্ব দেয়া, ভার্চুর উপরে বেশি গুরুত্ব দেয়া হয়। ঠিক আছে? তাহলে এক জায়গায় দেখেছিলাম যে কার উপরে গুরুত্ব দিচ্ছে না সুখের উপরে, এক জায়গায় দেখলাম কর্তব্যের উপরে, আর এক জায়গায় দেখলাম কার উপরে না নৈতিক চরিত্রের উপরে। তাহলে এই ভার্চু এথিক্সে কিন্তু না আ মানুষকে উৎকৃষ্ট নৈতিক চরিত্র গঠন করতে বলে, যে একজন ব্যক্তিকে কিভাবে সে উৎকৃষ্ট আ নৈতিক চরিত্র গঠন করতে পারবে সেটার উপরে কিন্তু গুরুত্ব দেয়া হয়। ক্লিয়ার? আর এই যে আ ভার্চু এথিক্স, এই ভার্চু এথিক্স এর প্রধান সমস্যা কি বলতো? বলছে কোন গুণ নৈতিক তা কিন্তু সমাজ এবং সংস্কৃতি ভেদে কিন্তু আলাদা, আলাদা হতে পারে। তোমার সমাজে বলে দিল তোমার এই যে গুণটি রয়েছে সেই গুণটা ভালো। তুমি অন্য দেশে গেলে, তো সেইখানে দেখা গেল সেই গুণটি যে তোমার ভালো, সেই গুণটি খারাপ হয়ে দাঁড়িয়েছে। ক্লিয়ার?
তো এইগুলো কিন্তু এই যে গুণগুলো, নৈতিক গুণ যেটাকে আমরা বলছি, সেটার সমালোচনায় বলা হচ্ছে যে এইগুলো কিন্তু ব্যক্তিভেদে, সমাজভেদে, সংস্কৃতিভেদে কিন্তু সেটা আলাদা হতে পারে। এইগুলো আমরা একটু, একটু করে আমরা জানলাম। এইবার উপযোগবাদী, ক্লিয়ার? তারপরে স্লাইডে দেখো উপযোগবাদ সম্পর্কে আমি আবার বলেছি বিষয়টাকে। তাহলে উপযোগবাদীকে না বেন্থাম আর জন স্টুয়ার্ট মিল, সেখানে কি দেখা হয়? না কাজের ফলাফল বা পরিমাপ দেখা হয়। সেখানে কি বলা হয়? না সর্বাধিক মানুষের সর্বাধিক সুখের কথা বলা হয়। না কি বলছে? দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, সর্বাধিক মানুষের সর্বাধিক হিতের কথা বলা হয়। হ্যাঁ? যে কাজের ফলে সর্বাধিক মানুষ, হ্যাঁ, সর্বাধিক সুখ বা কল্যাণ হয়, সেটা হচ্ছে নৈতিক কাজ। এবং এই নৈতিক কাজের মেন কেন্দ্রে কি রয়েছে? না সুখ, কল্যাণ, হ্যাঁ? সামগ্রিক উপযোগ, এইগুলো হচ্ছে এর কেন্দ্রে রয়েছে। এবং এই যে উপযোগবাদ, এই উপযোগবাদের দৃষ্টিভঙ্গিটা কিরকম? না ফলাফল নির্ভর। ফলাফলের উপর নির্ভর করে যে এই সম্পূর্ণ তত্ত্বটা বা থিওরিটা। ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে উদাহরণ হিসেবে কিরকম বলবো? না ধরো একজন ব্যক্তি, হুম? সামান্য অসুবিধা হলেও, মানে আমার ধরো সামান্য অসুবিধা হলেও যদি আমার দ্বারা ১০০ জন মানুষের বা বড় কোনো মানুষের যদি উপকার হয়, তাহলে সেই কাজটাকে কিন্তু নৈতিক বিচারে যথার্থ কাজ বলা যাবে। ক্লিয়ার? কিন্তু এখানে আমি তো উপকৃত হচ্ছি, আমি তো কষ্ট পাচ্ছি, হ্যাঁ? আমার তো অসুবিধা হচ্ছে। আমারটাকে কিন্তু আর দেখা হবে না। এইটা কিন্তু এর একটা মেইন সমস্যা। ক্লিয়ার? আমি কিন্তু জাস্ট শর্টে আবার বলে দিলাম। এবার ডিওন্টোলজিক্যাল থিওরি, কর্তব্যমুখী নৈতিকতাবাদ, সেটা কান্টের। না সেই তত্ত্বকে স্বীকার করে, না ইমানুয়েল কান্ট স্বীকার করে। ক্লিয়ার? আর কি? না এই যে কর্তব্যমুখী নৈতিকতাবাদ, নৈতিক মতবাদ, এই মতবাদে, হ্যাঁ, ফলাফলের উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয় না। নৈতিকতার প্রধান মানদণ্ড কিন্তু ফলাফল নয়। ক্লিয়ার? তাহলে নৈতিকতার মানদণ্ড কোনটা? না নৈতিক কর্তব্য। হ্যাঁ? এর মূল ধারণাটা কি? না কর্তব্যবোধ থেকে সঠিক কাজ করা। কর্তব্য থেকে কাজ করা। ডিউটি থেকে, ডিউটির উপর নির্ভর করে তোমাকে কাজ করতে হবে। এবং এর কেন্দ্রে রয়েছে নৈতিক কর্তব্য। এবং তুমি এমন নীতি অনুসারে, এমন নিয়ম অনুসারে তুমি কাজ করবে, যে নীতিটা, যে নিয়মটা হবে কি? সার্বজনীন নৈতিক নিয়ম, এবং সেটাকে তিনি ম্যাক্সিম বলেছেন। হুম? এই জন্য কান্টের মূল সূত্রে কি বলছে? অ্যাক্ট অনলি অন দ্যাট ম্যাক্সিম, হ্যাঁ, whereby you can at the same time will that it should become a universal law। তোমাকে এমন একটা নিয়ম অনুসারে, এমন একটা ম্যাক্সিম অনুসারে তোমাকে কাজ করতে হবে, হ্যাঁ, যে কাজটা কিন্তু কি হবে? না একটা সময় সেটা ইউনিভার্সাল তে পরিণত হবে। একটা সার্বিক নিয়মে পরিণত হবে। তুমি তোমার ইচ্ছা খুশি মতো কাজ করলে, সেটা করলে কিন্তু হবে না। এবং এর প্রধান বৈশিষ্ট্যটা কি? না এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কাজের ফলের থেকে, হুম, কাজটি নৈতিক নিয়ম ও কর্তব্য অনুযায়ী হয়েছে কিনা সেটার উপর গুরুত্ব দেওয়া হয়। ক্লিয়ার? আর কি? না এর যে সমালোচনা, এগুলো কিন্তু আমি আগেও বলেছি। এর সমালোচনাটা কি? না কঠোর কর্তব্যবোধের কারণে এখানে কিন্তু শুধু নিয়ম মেনে করা হয় না, বুদ্ধির উপর নির্ভর করে করা হয়। এই যে কর্তব্যমুখী নৈতিকতা মতবাদ, এটা সম্পূর্ণ বিশুদ্ধ বুদ্ধির উপর, পিওর রিজনের উপর নির্ভর করে কান্টের মতবাদগুলো তৈরি। সেই কারণে এখানে কোনো প্রকার ইনক্লিনেশনস, কোনো প্রকার আবেগ, কোনো প্রকার ইমোশনস এখানে কিন্তু কাজ করে না। এবং এইগুলো কাজ না করার কারণে এই যে কান্টের যে থিওরি, কান্টের যে কর্তব্যমুখী নৈতিকতা, নৈতিক মতবাদ, এটা কিন্তু কঠোর মতবাদ। এই জন্য এর মতবাদকে কৃচ্ছ্রতাবাদী মতবাদও বলা হয়। তাহলে কঠোর কর্তব্যবোধের কারণে, হ্যাঁ, মানবিক পরিস্থিতি ও ফলাফল যথেষ্ট গুরুত্ব কিন্তু এখানে পায় না। তাহলে আমি এখানে উদাহরণ হিসেবে কি বলবো? না ধরো আমি বললাম যে আ সত্য কথা বলা উচিত। এইটা একটা কিন্তু নৈতিক নিয়ম। এবং এইটা শুধু নৈতিক নিয়ম না, এটা সার্বজনীন নিয়ম। মিথ্যে কথা বলা উচিত, এটা কিন্তু কোনো সার্বজনীন নিয়ম নয়। ক্লিয়ার? তাহলে সত্য কথা বলা উচিত, কথা দিয়ে কথা রাখা উচিত, হ্যাঁ? তো এই যে ব্যাপারগুলো, এইগুলো হচ্ছে সব নৈতিক নিয়ম। আর এই নৈতিক নিয়মগুলো হচ্ছে সার্বজনীন। কান্ট বলেন যে এইরকম নৈতিক নিয়ম অনুসারেই কিন্তু আমাদের কাজ করা উচিত। ক্লিয়ার? এরপরে নৈতিক গুণনৈতিকতাবাদ বা ভার্চু এথিক্স। এই ভার্চু এথিক্স এর প্রবক্তাকে না অ্যারিস্টটল। আর এই ভার্চু এথিক্স এ কি দেখা হয়? না ব্যক্তির চরিত্র ও তার নৈতিক গুণকে দেখা হয়। এখানে যে প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে আমি কেমন মানুষ? হ্যাঁ? আমি কেমন মানুষ সেটার উপর গুরুত্ব দেওয়া হয়। চরিত্রের উপর গুরুত্ব দেওয়া হয়, ভার্চুর উপর গুরুত্ব দেওয়া হয়। হ্যাঁ? এবং গুণবান ব্যক্তির
হুম? উপযুক্ত কাজটাই হচ্ছে নৈতিক কাজ বলে দাবি করা হয়। এবং এই ভার্চু এথিক্স এর প্রধান লক্ষ্য হচ্ছে মানুষের চরিত্রটাকে, নৈতিক চরিত্রটাকে, উন্নত করা বা উৎকৃষ্ট করা। এইটাই হচ্ছে প্রধান কাজ। এবং এর গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে, যেমন ধরো সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, সাহস, সংযম, এইগুলো হচ্ছে নৈতিক সদ্গুণের একেকটা উদাহরণ। এগুলো হচ্ছে একেকটা এর বৈশিষ্ট্য বা উদাহরণ এগুলো। এবং এই নৈতিক সদ্গুণের এই তত্ত্বের সমালোচনাটা কি? না, সমালোচনা হচ্ছে কোনো নৈতিক গুণ যাকে আমরা বলছি, সে নৈতিক গুণ কিন্তু সমাজ অনুসারে এবং সংস্কৃতি ভেদে কিন্তু সেটা পরিবর্তিত হতে পারে। যেমন কোনো ব্যক্তি যদি নিয়মিত সত্য কথা বলে, সে যদি ন্যায়পরায়ণ হয়, সে যদি সাহসী হয়, সে যদি সংযমী হয়, হ্যাঁ? তাহলে তার চরিত্রকে কিন্তু নৈতিক চরিত্র বলা হবে। এই তাহলে ৩ টে থিওরি আমরা জানলাম ছোট, ছোট করে। কি? না, একটা হচ্ছে তোমার উপযোগবাদ, একটা হচ্ছে কর্তব্যমুখী নৈতিকতাবাদ, আর হচ্ছে ভার্চু এথিক্স। এই যে ৩ টে মতবাদ না? এই ৩ টে মতবাদে তাহলে একটা মতবাদে দেখছি ফলাফলের উপরে গুরুত্ব দিচ্ছে, একটা মতবাদে দেখছি কর্তব্যের উপর নৈতিক নিয়মের উপর গুরুত্ব দিচ্ছে, আর একটা মতবাদে কার উপর গুরুত্ব দিচ্ছে? চরিত্রের উপরে। ক্লিয়ার? তাহলে এইগুলো হচ্ছে নৈতিক মানদণ্ডের বিষয়বস্তু। ক্লিয়ার? এবার তারপরের স্লাইডে দেয়া আছে দেখো, যে একটি কাজকে ৩ মতবাদ কিভাবে বিচার করবে? ৩ টা মতবাদ কিভাবে বিচার করবে? দেখা গেল একজন ব্যক্তি একটি সিদ্ধান্ত নিল। তাহলে উপযোগবাদ কি করবে? না, এর ফল কি হবে সেটা দেখবে। ধরো তুমি একটা কাজ করলে, যেকোনো একটা কাজ করলে। আমি আমি এখানে কিন্তু একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে আরো স্পষ্ট করা হয়েছে। যে ধরো তুমি একটা কাজ করলে। ক্লিয়ার? তুমি একটা কাজ করলে। তুমি যে কাজটা করেছো, তাহলে উপযোগবাদীরা কি দেখবে সেই কাজের? সেই কাজটার ফল কি হবে সেটা দেখবে। এবং সেই ফল, তুমি যে কাজটা করেছো সেটা যদি সর্বাধিক সুখ দেয়, যদি সেটা কল্যাণদায়ক হয়, তাহলে সেই কাজটা, তোমার কাজটা নৈতিক বলা হবে। ক্লিয়ার? বোঝাতে পারছি? আর ধরো তুমি যে কাজটা করেছো কর্তব্যবাদ অনুসারে, তুমি যে কাজটা করেছো সেটি আ তোমার যদি নৈতিক কর্তব্য মেনে হয়, যে তুমি ডিউটির জন্য করেছো, তোমার একটা কর্তব্য, সত্য কথা বলাটা তোমার কর্তব্য, তুমি সত্য কথা বলেছো। তাহলে সেই কাজটা কি হবে? না, সেই কর্তব্যটা কি? না, সার্বজনীন নৈতিক নিয়ম মেনে যদি হয়, তাহলে সেটা ঠিক কাজ, নৈতিক কাজ। ক্লিয়ার? আর আ ব নৈতিক সদ্গুণ বা ভার্চু এথিক্স অনুসারে তুমি যে কাজটা করেছো, তুমি যে কাজটা করেছো, তুমি কি গুণবান? তুমি কি সৎ চরিত্রবান? হ্যাঁ? যদি তোমার চরিত্র ভালো হয়, তুমি যদি সৎ চরিত্রবান হও, তাহলে সেই কাজটা কিন্তু নৈতিক কাজ। ক্লিয়ার? তাহলে এই একটা উদাহরণের মধ্যে দিয়ে একটা মানুষ কাজ করেছে, সেই কাজের ভিত্তিতে কিভাবে এই ৩ টা তত্ত্ব আলাদা হচ্ছে আমি সেটা তোমাদের বুঝালাম। উপযোগবাদ ফল দেখছে, কর্তব্যবাদ কি দেখবে? না, কর্তব্য বা নৈতিক নিয়ম, আর যেটা ভার্চু এথিক্স সেখানে দেখবে যে ব্যক্তিটা কাজ করছে তার চরিত্রটা কি সেটা দেখবে। ক্লিয়ার? এবার তারপরে হচ্ছে এই যে আ নৈতিকতার যে মানদণ্ডের যে ৩ টে যে আমি মতবাদ বললাম, কি, কি? না, একটা হচ্ছে উপযোগবাদ, একটা হচ্ছে কর্তব্যবাদ, আর একটা হচ্ছে যে বললাম ভার্চু এথিক্স, হ্যাঁ? এই যে ৩ টে মতবাদ বললাম না, এই ৩ টে মতবাদের কিন্তু একটা চ্যালেঞ্জ রয়েছে। কি চ্যালেঞ্জ? ভীষণ মজার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা কি? না, এই যে আ নৈতিক আপেক্ষিকতা, নৈতিক দ্বন্দ্ব, বিজ্ঞান আর প্রযুক্তি, এই ৩ টা কিন্তু এদের চ্যালেঞ্জ। কেন এই ৩ টা চ্যালেঞ্জ? কেন? কেন হচ্ছে? তার কারণ হচ্ছে নৈতিক আপেক্ষিকতা বা মোরাল আ রিলেটিভিজম কি? না, সমাজ এবং সংস্কৃতি ভেদে নৈতিকতার কিন্তু মানদণ্ডের পার্থক্য হয়। যেটা কিন্তু সমালোচনায় আমি বলেছিলাম যে নৈতিক যে সদ্গুণের বা ভার্চু এথিক্স এর সমালোচনায় আমি বলেছিলাম যে সমাজ এবং সংস্কৃতি ভেদে যদি নৈতিকতা যদি পার্থক্য হয়, মানদণ্ডের যদি পার্থক্য হয়, সেটা কিন্তু সমস্যা। এবং সেটা হয়। তাহলে তার ভিত্তিতে কি হয়? না, সার্বজনীন নৈতিক মানদণ্ড নির্ধারণ করা কিন্তু বড় কঠিন হয়ে দাঁড়ায়। আবার নৈতিক যে দ্বন্দ্ব, হ্যাঁ? নৈতিক দ্বন্দ্বটা কি? না, দুটো নৈতিক কর্তব্যের সংঘর্ষ। দুটো নৈতিক কর্তব্যের সংঘর্ষ। কোন কর্তব্য পালন করা উচিত, কোন কর্তব্য পালন করা উচিত নয়, সেটা কিন্তু একটা বড় ঝামেলার বিষয়। কিরকম? না, যেক্ষেত্রে একই সঙ্গে দুটো নৈতিক কর্তব্য, হ্যাঁ? আ ব কাজ একসঙ্গে থাকে এবং তুমি কোনটা করবে সেটা তুমি নির্ণয় করতে পারো না। তখন যে অবস্থার সৃষ্টি হয় সেটা হচ্ছে নৈতিক দ্বন্দ্ব, মোরাল ডিলেমা। মোরাল ডিলেমাটা কি? সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে বলি। যেমন ধরো, তুমি জানো যে কাউকে কথা দিয়ে, ভালো করে বুঝবে, কাউকে কথা দিয়ে কথা রাখা উচিত। এবার তোমাকে তোমার বন্ধু ধরো একটা
রূপোর তৈরি একটা কি বলা যায় তলোয়ার দিয়েছে। ক্লিয়ার? রূপোর তৈরি একটা তলোয়ার দিয়েছে। দিয়ে তোমার বন্ধু হচ্ছে বিদেশে কাজে গেছে। বলছে, "বন্ধু আমি বিদেশে কাজে যাচ্ছি। তোমার কাছে আমার অস্ত্রটা রেখে গেলাম। তুমি এটা গচ্ছিত রাখো। আমি ফিরে এলে তুমি আমাকে দেবে।" ক্লিয়ার? এবার ২-৫ বছর পরে সে কি করলো? ফিরে এলো এবং উন্মত্ত অবস্থায় ফিরে এসছে এবং খুব রাগা মাথা হয়ে ফিরে এসছে। হ্যাঁ? সে এসে বলছে, "বন্ধু আমাকে ওই তলোয়ারটা দাও। বন্ধু আমাকে ওই তলোয়ারটা দাও।" তখন কর্তব্য অনুসারে তোমার কি উচিত সেই তলোয়ারটা তাকে দিয়ে দেওয়া? না দেওয়া উচিত নয়। আবার ধরো তুমি একজন দেশের সৈনিক, হুম? আবার ধরো তুমি হচ্ছে তোমার মায়ের একমাত্র সন্তান। তাহলে একদিকে দেশে যুদ্ধ হচ্ছে, তোমার মাকে দেখার মতো আর কেউ নেই। তুমি ছাড়া আর কেউ নেই। ৭ কুলে কেউ নেই তুমি ছাড়া। তাহলে সেই পরিস্থিতিতে তোমার মাকে দেখা উচিত? না তোমাকে যুদ্ধে যাওয়া উচিত? তাহলে এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর কি বলা যায়? উত্তরগুলো দেওয়া অত্যন্ত কঠিন। এইগুলো হচ্ছে সব নৈতিক দ্বন্দ্বের বা মোরাল ডিলেমার একটি প্রশ্ন। হ্যাঁ? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু সমাধান করতে এই যে ৩ টে আমি মতবাদের কথা বলছি, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়ায়। আবার এই যে বিজ্ঞান এবং প্রযুক্তি, এটাও কিন্তু এই নৈতিকতা মানদণ্ডের একটা চ্যালেঞ্জের জায়গা। কারণ বিজ্ঞান দিনে, দিনে উন্নতি হচ্ছে, প্রযুক্তিও উন্নতি হচ্ছে, পরিস্থিতির পরিবর্তন ঘটছে। নতুন প্রযুক্তির ফলে হ্যাঁ, নতুন, নতুন কিন্তু নৈতিক প্রশ্ন মানুষের মনের মধ্যে তৈরি হচ্ছে। হুম? তো নতুন পরিস্থিতিতে এই নৈতিক মানদণ্ডগুলো কি হবে? ফলাফলটা মানদণ্ড হবে? না কর্তব্যটা মানদণ্ড হবে? না হচ্ছে নৈতিক সদ্গুণটা মানদণ্ড হবে? সেটা কিন্তু নির্ধারণ করা বর্তমান সিচুয়েশন অনুসারে বড় চ্যালেঞ্জিং ব্যাপার। বিষয়গুলো বোঝাতে পারছি? তারপরে সেই বিষয়গুলো আমি পরে আবার আস্তে, আস্তে ছোট, ছোট করে আমি আলোচনা করেছি। জাস্ট এই যে এই স্লাইডে আমি যে কথাগুলো বলেছি ৭ নম্বর স্লাইডে, সেগুলোকে একটু বিস্তারিতভাবে বলেছি তোমাদের বোঝানোর জন্য যে আ নৈতিক আপেক্ষিকতাবাদ বা মোরাল রিলেটিভিজমটা কি? মোরাল রিলেটিভিজমটা কি? একই কথা। যে বিভিন্ন সমাজ ও সংস্কৃতিতে কি হয়? না বিভিন্ন সমাজ এবং সংস্কৃতিতে ভিন্ন, ভিন্ন নৈতিক মানদণ্ড কিন্তু বর্তমান। হ্যাঁ? তো এই মতবাদকে কিন্তু নৈতিক আপেক্ষিকতাবাদ বলা হয়। তাহলে মোরাল রিলেটিভিজমটা কি? না বিভিন্ন সমাজ এবং সংস্কৃতিতে ভিন্ন, ভিন্ন নৈতিক মানদণ্ড যে রয়েছে সেটাকেই নৈতিক আপেক্ষিকতাবাদ বলা হয়। হুম? তো এর সমস্যাটা কি? এর সমস্যাটা হচ্ছে যদি সমাজ এবং সংস্কৃতি ভেদে যদি নৈতিকতাটা পরিবর্তন হয়, সেটা যদি আলাদা, আলাদা হয়, তাহলে এই যে কান্ট যে বলেছে যে নৈতিক নিয়মকে সার্বজনীন হতে হবে, সার্বজনীন মানদণ্ডে সেটাকে নির্ধারিত হতে হবে, সেটা তো করা যাবে না। কারণ সমাজ অনুসারে, ব্যক্তি অনুসারে, সংস্কৃতি অনুসারে নৈতিকতা তো পরিবর্তন হচ্ছে। তাহলে তাই যদি হয় তাহলে সার্বজনীন নৈতিক মানদণ্ড কিভাবে নির্ধারণ করা যাবে সেটা কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়, নৈতিক চ্যালেঞ্জের বিষয়। ক্লিয়ার? তারপরে দেখো নৈতিক দ্বন্দ্ব বা মোরাল ডিলেমা যেটা আমি বললাম, কি? না যখন দুটো নৈতিক কর্তব্য, একটা নয় বাবু, দুটো নৈতিক কর্তব্য। দুটো নৈতিক কর্তব্য বা মূল্যবোধ একই সময়ে যখন পরস্পরের মধ্যে সংঘর্ষ আসে, সেই অবস্থায় কোনটি পালন করা উচিত তা নির্ধারণ করা কঠিন হয়ে দাঁড়ায়। সেটাকেই বলা হয় নৈতিক দ্বন্দ্ব বা মোরাল ডিলেমা। এবং এই যে নৈতিক দ্বন্দ্ব বা মোরাল ডিলেমা না, একটা খুব ভালো একটা এর উপরে আর্টিকেল রয়েছে এবং এর উপর প্রচুর গবেষণাও হচ্ছে মোরাল ডিলেমার উপরে। যেটা হচ্ছে বিকে লাল, বিমল কৃষ্ণ মতিলালের একটা আ ভালো আর্টিকেল প্রবন্ধ রয়েছে। তোমরা দেখলে দেখতে পারো। যাদবপুর ইউনিভার্সিটিতে তো এটার উপরে মানে একটা আম পেপার পড়ানো হয় মোরাল ডিলেমার উপরে। হুম? তো এই নৈতিক দ্বন্দ্বে তাহলে আমরা দেখি কি না একদিকে সত্য বলা এটা একটা কি কর্তব্য, অন্যদিকে একজন নিরপরাধ ব্যক্তিকে বিপদ থেকে রক্ষা করা কর্তব্য। তাহলে এই দুটি কর্তব্যের মধ্যে সংঘাত তৈরি হতে পারে। যেমন ধরো তোমার কাছে তুমি ধরো সাপোজ আমি বলছি তুমি একজন সাধু। তুমি একজন তপস্যা করছো এক জায়গায় বসে। তুমি স্থান নিয়েছো, তুমি প্রতিজ্ঞাবদ্ধ যে তুমি সবসময় সত্য কথা বলবে। এবার কয়েকজন দস্যু, কয়েকজন ডাকাত, একজন হচ্ছে ব্যবসায়ীকে আ বা কি বলা যায় তাকে লুট করবে, তাকে খুন করবে, তাকে মেরে ফেলবে বলে তাকে আ কি বলা যায় তার পিছু নিয়েছে। তো সেই ব্যবসায়ী ছুটে এসে কি করলো না ওই সাধুর আশ্রমে নিজেকে লুকিয়ে রাখলো। যে বলল, "আমি এখানে লুকিয়ে আছি আপনি কাউকে বলবেন না।" এবার সেই সাধু, হ্যাঁ? তাহলে সত্য কথা বলা উচিত, হ্যাঁ? তো সেই জায়গাটাতে সেইটাকে মাথায় রেখে তাকে যখন ডাকাত জিজ্ঞাসা করলো, দস্যুরা জিজ্ঞাসা করলো, "আপনার এখানে কিসে লুকিয়ে আছে?"
সে বেটা কি করবে? সে সত্য বলবে না মিথ্যা বলবে? তাহলে এই জায়গায় তার কি করণীয়? হুম? সেইগুলো। তো এই সমস্ত মানদণ্ডগুলো নিয়ে কিন্তু আলোচনা করে কে? না নৈতিক দ্বন্দ্ব বা মোরাল ডিলেমা নিয়ে এগুলো নিয়ে আলোচনা করে। এবার বিজ্ঞান, প্রযুক্তি এবং নৈতিকতা। এই বিজ্ঞান, প্রযুক্তি, নৈতিকতাটা কি? না দেখো, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের ফলে, আধুনিক বিজ্ঞানের এবং প্রযুক্তির বিকাশের ফলে নৈতিকতার যে মানদণ্ড নির্ধারণের নতুন কিন্তু প্রশ্ন তৈরি হয়। না কিরকম? যেমন ধরো এআই এর ক্ষেত্রে, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে, আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে এবং প্রযুক্তি নির্ভর সিদ্ধান্তের ক্ষেত্রে একটা প্রশ্ন তৈরি হয়। এআই এর ক্ষেত্রে কি? না এই যে কৃত্রিম বুদ্ধিমত্তার সিদ্ধান্ত কতটা ন্যায়সঙ্গত সেটা। আবার তোমরা তোমরা দেখবে যে আম এখন এআইতে এমনভাবে আ ব ছবি তৈরি করা যায়, কেউ কোনো সাধারণ মানুষ দেখলে বুঝতে পারবে না যে সেটা এআই দ্বারা বানানো বা কোনো কিছু। অবিকল হুবাহু এরকম বানিয়ে দেবে ভিডিও। মানে যে কাউকে যেকোনো সময় যেকোনোভাবে যদি মানুষ চায় ফাঁসাতে, সেটা কিন্তু ফাঁসাতে পারবে। তাহলে এইগুলো কিন্তু মানুষকে একটা কি বলা যায় নৈতিক প্রশ্নের মুখে একটা কি বলা যায়? দাঁড় করায়। এটা একটা চ্যালেঞ্জিং এর বিষয় বলে দাবি করা হয়। হ্যাঁ? তাহলে আমরা দেখছি যে তথ্য প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি এবং প্রযুক্তি নির্ভর সিদ্ধান্ত এআই এগুলো কি হয় না একটা চ্যালেঞ্জিং এর বিষয়। তাহলে আমরা দেখছি যে এর পরের স্লাইডে দেখো লেখা দেয়া আছে যে নৈতিক এবং নৈতিকতার মানদণ্ডের যে বাস্তব প্রয়োগ সেটা আমরা এখন জানবো। নৈতিকতার মানদণ্ডের বাস্তব প্রয়োগটা কি? দেখো, ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত জীবনে নৈতিক সিদ্ধান্ত কি আমাদের গ্রহণ করতে সেটা সাহায্য করে। আবার সামাজিক জীবনে সেটা ভালো, মন্দ, ন্যায়, অন্যায় এইগুলো বিচার করতে সাহায্য করে। আবার পেশাগত জীবনে পেশাগত নৈতিকতা বজায় রাখতে সাহায্য করে। আবার রাষ্ট্রের ক্ষেত্রে একটা রাষ্ট্র ন্যায়সঙ্গত নীতি এবং সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কাজে দেয়। আবার সমাজের ক্ষেত্রে সামাজিক নৈতিকতা নির্ধারণে কাজ করে। আবার প্রযুক্তির ক্ষেত্রে নতুন প্রযুক্তির নৈতিক ব্যবহার অর্থাৎ কিভাবে সেটাকে ব্যবহার করলে সেটা ঠিক হবে সেটা নির্ধারণ করে। এবং এখন এথিক্স এর উপরে না প্রচুর কাজ হচ্ছে। এথিক্স এর উপরে যত কাজ হচ্ছে মানে পিএইচডি হচ্ছে, বিশেষ করে এই যে টেকনোলজিক্যাল যে এথিক্স, বিশেষ করে আম এআই এর যে এথিক্স তার উপরে কিন্তু গবেষণা চলছে। হ্যাঁ? যে এআই বা কতটা আ নৈতিকতার ক্ষেত্রে উম আ গ্রহণযোগ্য বা কতটা গ্রহণযোগ্য নয়, এআই কতটা গ্রহণযোগ্য, কতটা গ্রহণযোগ্য নয়, সেইগুলোর উপরে কিন্তু পিএইচডির কাজ এখন বেশি হচ্ছে। তো তোমাদের আমি বলেছিলাম যে আজকের আমি যে টপিকটা পড়াবো সেই টপিকটা বড্ড ছোট একটা টপিক, সেটা হচ্ছে নৈতিকতার মানদণ্ড। কারণ এইটা পড়ানোর পরে তারপরে যে টপিকগুলো রয়েছে সেগুলো একটা আলাদা, আলাদা টপিক, সেগুলো একটু বড়। আমি ভেবেছিলাম যে এইগুলোকে আলাদা করে একসঙ্গে ২ টো টপিক আমি নিয়ে নেব ভেবেছিলাম। যেদিন তোমাদের পানিশমেন্ট থিওরি পড়িয়েছিলাম। তারপরে ভাবলাম না যে ২ টো একসঙ্গে পড়ালে একটু অসুবিধা হয়ে যাবে, একটু বড় হয়ে যাবে। তার থেকে এটা একটু ছোট ক্লাস হলেও এটা আলাদা করে আমি পড়িয়ে নেব। তারপরে যেগুলো আছে সেগুলো আমার পড়াতে সুবিধা হবে। আর বিশেষ করে তোমাদের ডিমান্ড আছে দেখছি, মানে আমাকে বিশেষ করে জানায় যে লজিকটার উপরে। তো লজিকটার উপরে আমি এটার পরে আমি লজিকটা একদম শেষে নেব। হুম? ১ম এ এথিক্স পড়াবো। এথিক্স শেষ হয়ে গেলে তোমাদের আমি সাইকোলজি পড়াবো। সাইকোলজির পরে সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি পড়াবো। তারপরে আমি লজিক পড়াবো। সেতে কি হবে? না তোমাদের বিষয়গুলোকে আ আমার বোঝাতে সুবিধা হবে। লজিকের বিষয়গুলো বোঝাতে সুবিধা হবে। এবং আমরা জানি তোমরা লজিকে অনেকেই ভালো। কিন্তু হলেও লজিকে তোমাদের যেগুলো পড়তে হবে, যে জায়গাগুলো পড়তে হবে, যে জায়গাগুলো জানতে হবে, যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, বিশেষ করে লজিকের যে নিয়মগুলো এবং লজিকের যে অ্যাপ্লিকেশন গুলো, বিশেষ করে প্রশ্ন বচন থেকে, বিরোধানুমান থেকে, আবর্তন বিবর্তন থেকে, ন্যায় থেকে, বুলিয়ান ইন্টারপ্রিটেশন থেকে, হ্যাঁ? এইগুলো থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে। আর রইল বাকি এই যে symbolization, 19 রুলস এইগুলো থেকে কিন্তু এত বেশি প্রশ্ন আসে না। তবুও তোমাদের এই 19 রুলস এর ১৯ টা নিয়ম মনে রাখা, তারপরে হচ্ছে তোমার ওই সত্তাপেক্ষ যৌগিক যুক্তিতে যে symbolization গুলো, quantification symbolization নয়। এমনি যে symbolization গুলো, সেইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। সেইগুলো তোমাদের কিন্তু আমি আ ধীরে, 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 ধীরে আস্তে, আস্তে সেগুলো শেখাবো।